কাহিনীর শুরুতে আমরা জেক নামের একটি ছেলেকে দেখি, যে একটি গ্রোসারি স্টোরে কাজ করত। ডিউটি শেষে সে যখন বাড়ি ফিরছিল তখন সেই স্টোরেরই এক মহিলা কর্মচারী তাকে গাড়িতে লিফট দেয়। গাড়িতে ফেরার সময় সে তার দাদুকে ফোন করে। তার দাদু তাকে বলে, জেক তুমি ঘরে এসো না, এখানে বিপদ আছে। আসলে জেক মনে করে তার দাদুর মানসিক অবস্থা ঠিক নেই। তারপর তারা বাড়িতে পৌঁছায় এবং সে ঘরে ঢুকে দেখে ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। সে বাইরে এসে সেই মহিলাকে বলে, শেলি ম্যাম, বাড়িতে কেউ ঢুকে পড়েছে। সেই মহিলা তারপরে তাকে বলে, আমি গাড়ি থেকে বন্দুক আনছি। এরপর জেক বাড়ির পেছন দিকে যায়, গিয়ে দেখে রেলিং ভাঙা পড়ে আছে। সে সেই রেলিং পার হয়ে জঙ্গলের দিকে যায় এবং দেখে তার দাদু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, কিন্তু তার দুটো চোখ ছিল না। সে খুব ভয় পেয়ে যায়। সে পুলিশকে ফোন করে বলে আমাদের সাহায্যের দরকার, এবং তখনই তার দাদু তার হাত ধরে ফেলে, বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে জেক। তুমি সেই আইল্যান্ডে যাবে এবং সেই টাইম লুপে প্রবেশ করবে। তোমাকে যেতে হবে 3রা সেপ্টেম্বর 1943-এ। জেক বলে সব ঠিক হয়ে যাবে, অ্যাম্বুলেন্স আসছে। জেকের দাদু বলে, তুমি তো আমায় পাগল ভেবেছিলে তাই না? আইল্যান্ডে তুমি এক পাখিকে দেখবে যে তোমাকে সব বুঝিয়ে দেবে, কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিতে হবে তুমি সেখানে যাবে এবং আমার কথা শুনবে। জেক তার দাদুকে প্রতিশ্রুতি দেয় এবং তার দাদু তারপরে মারা যায়। এরপর সেখানে শেলি ম্যাম এসে পড়ে, যে তাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। এবার জেক দেখে শেলি ম্যামের পেছনে একটি বিশাল জন্তুর ছায়া, যে তাদের দিকে এগিয়ে আসছিল। জেক চেঁচিয়ে বলে, শেলি ম্যাম পেছনে তাকাও, এবং সেই মহিলা তাড়াহুড়ো করে পেছন দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুরো ঘটনার তদন্তের পর পুলিশ জানায় জেকের দাদুকে বন্যপ্রাণী জঙ্গলে টেনে নিয়ে গিয়েছিল আর সেখানেই তাকে মেরে ফেলেছে, এবং এরপর এই ঘটনার তদন্ত বন্ধ করে দেয়া হয়। 1 মাস কেটে যায়, কিন্তু জেকের মানসিক অবস্থা পুরো স্থিতিশীল হয়নি। সে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং তার কাছে গিয়ে শৈশবের সব গল্প বলতে শুরু করে, যেখানে তার দাদু তাকে অনেক গল্প শোনাতো। সেই গল্প ছিল একটি আইল্যান্ডে যেখানে অনেক শিশু বাস করত, এবং এইসব শিশুরা মোটেও সাধারণ ছিল না, তারা আলাদা আলাদা ধরনের ক্ষমতার অধিকারী ছিল। জেকের দাদু ছোটবেলায় তাকে এইসব কাহিনী বলতো এবং তাদের অনেক ছবি দেখাতো। এটা ছিল এক ধরনের স্কুল যা এক আইল্যান্ডে অবস্থিত ছিল, এবং সেই স্কুলের অধ্যক্ষের নাম ছিল মিস পেরিগ্রিন, যার এক বিশেষ ক্ষমতা ছিল, সে নিজেকে এক বাজ পাখিতে রূপান্তরিত করতে পারত। ছোট্ট জেক দাদুকে জিজ্ঞাসা করত, তোমায় কেন আইল্যান্ডে পাঠানো হয়েছিল? তার দাদু বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড মোটেও নিরাপদ ছিল না। যেহেতু তার দাদু একজন পেকুলিয়ার ছিল, অর্থাৎ সেই বিশেষ ক্ষমতাধারী শিশুদের মধ্যে একজন ছিল, তাই তার প্রাণ বাঁচাতে সেই আইল্যান্ডে পাঠানো হয়েছিল। আইল্যান্ড ছিল এক জাদুময় জায়গা। জ্যাকের তার দাদুর কাছে এইসব গল্প শুনতে খুব ভালো লাগতো এবং সে তার দাদুর এইসব গল্প বিশ্বাসও করত। এরপর জেক ধীরে ধীরে বড় হয়। সে স্কুলে যায় এবং তার বন্ধুদেরকে এইসব গল্প শোনাতে থাকে এবং সেই ছবিগুলোও দেখাতে থাকে, কিন্তু তার বন্ধুরা হেসে উড়িয়ে দেয়। তারা এইসব গল্পগুলো বিশ্বাস করতো না এবং ছবিগুলোকে দেখে বলতো এগুলো ট্রিক ফটোগ্রাফি। ধীরে ধীরে জেক তার দাদুর গল্পগুলোর উপরে বিশ্বাস হারাতে শুরু করে। তার দাদু বলতো, আমি কখনো তোমায় মিথ্যে বলিনি। কাহিনী এবার বর্তমান সময়ে ফিরে আসে। এরপর জেক তার দাদুর বাড়ি ছেড়ে তার মায়ের বাড়ি থাকতে চলে আসে। সেই সময় তার কাকিমা তাকে একটি বই দেয়। সে বলে এটি তার দাদুর সংগ্রহে ছিল। জেক যখন বইটি খোলে তখন দেখতে পায় ভেতরে একটি পোস্ট কার্ড রয়েছে। পোস্ট কার্ডটি বহু বছরের পুরনো এবং পোস্ট কার্ডটি এসেছিল সেই দ্বীপ থেকে, পাঠিয়েছিল মিস পেরিগ্রিন। হ্যাঁ, এই সেই আইল্যান্ড, যে আইল্যান্ডের গল্প জেকের দাদু তাকে ছোটবেলায় শোনাতো। সেই পোস্ট কার্ডটিতে লেখা ছিল, প্রিয় এব, আমি এবং আমার বাচ্চারা তোমায় খুব মনে করি। আশা করি তুমি খুব শিগগিরই আমাদের সঙ্গে দেখা করতে আসবে। আসলে এব ছিল জেকের দাদুর নাম। আর এই পোস্টকার্ডটি নিয়ে জেক তার মা বাবার সঙ্গে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়। সে বলে, হয়তো আইল্যান্ডে গেলে আমি বুঝতে পারবো দাদু আমাকে কি বলতে চাইছিল। এবং তার সাইকিয়াট্রিস্টও বলে, তোমায় একবার আয়ারল্যান্ডে যাওয়া উচিত, যাতে তুমি সত্যতা জানতে পারো এবং তোমার কল্পনার জগৎ এবং বাস্তব জগতের মধ্যে পার্থক্য অনুভব করতে পারো। এতে করে তোমার মানসিক অবস্থা আগের থেকে ভালো হয়ে যাবে। এরপর জেকের বাবা তাকে সেই আইল্যান্ডে নিয়ে যেতে রাজি হয়ে যায়, কারণ তিনি পাখিদের নিয়ে বই লিখছিলেন, আর এরকম সফরে গেলে তিনি তার বইয়ের জন্য উপযুক্ত উপাদান সংগ্রহ করতে পারবে। এরপর জেক এবং তার বাবা জাহাজে করে আইল্যান্ডের দিকে রওনা দেয়। যখন তারা জাহাজে করে সেই দ্বীপের কাছাকাছি পৌঁছে যায়, তখন তারা দেখে একটি বাজ পাখি তাদের ওপরে উড়ছিল। জেকের বাবা বলে, দেখো, ওটা পেরিগ্রিন ফ্যালকন। জেক বলে, ঠিক দাদুর গল্পের মতো। যেমন তার দাদু গল্পে বলতেন যে মিস পেরিগ্রিন নামে একজন প্রধান শিক্ষিকা ছিলেন,
তিনি একটি পাখিতে রূপান্তরিত হতে পারতেন। এমন সময় জেক সেই পেরিগ্রিন ফ্যালকনের উদ্দেশ্যে চেঁচিয়ে বলে, হ্যালো মিস পেরিগ্রিন, আমি জেক, এব পোর্টম্যানের নাতি। তার এরকম আচরণে জেকের বাবা তার দিকে সন্দেহের চোখে তাকিয়ে থাকে। সে তার বাবাকে রিল্যাক্স করার জন্য বলে, আমি তো মজা করছিলাম। এরপর তারা আইল্যান্ডে পৌঁছে যায় এবং একটি পুরানো গেস্ট হাউসে আশ্রয় নেয়। আইল্যান্ডটি এতটাই ছোট ছিল যে সেখানে আর কোনো অপশানই ছিল না ওই গেস্ট হাউস ছাড়া। পর জেক সেই স্কুলে পৌঁছায় যেখানে এই অসাধারণ ক্ষমতা সম্পন্ন বাচ্চারা থাকতো। সে দেখে সেটা এখন একটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে এটি জার্মান বোমা হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। জেক হতাশ হয়ে আবার সেই গেস্ট হাউসে ফিরে আসে, কিন্তু পরের দিন সে আবার ফিরে যায় এবং সে যখন সেই ধ্বংসস্তূপের ভিতরে প্রবেশ করে তখন তার মনে হয় তার চারপাশে কেউ যেন আছে, এবং তখনই সে দেখে তার সামনে এক রহস্যময় মেয়ে দাঁড়িয়ে আছে যে তাকে এব বলে ডাকছে। আসলে এব ছিল জেকের দাদুর নাম। তখন সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং সে পড়ে যায়, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফেরে সে দেখে তার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং এরা সবাই সেই মানুষ যাদের গল্প জেক তার দাদুর কাছে ছোটবেলায় শুনেছিল এবং তাদের ছবি দেখেছিল। সে এদের দেখে একেবারে বিস্মিত হয়ে যায়। সে বলে, তোমরা তো সবাই মারা গেছো তাই না? তারা বলে, না, আমরা সবাই বেঁচে আছি। আসলে এদের প্রত্যেকের মধ্যে অতিপ্রাকৃত ক্ষমতা রয়েছে। এমা, সে বাতাসে ভাসতে পারে, সে খুবই হালকা, তাই সে পায়ে সবসময় লোহার জুতো পরে থাকে এবং সে হাওয়াকে খুব সুন্দর নিয়ন্ত্রণ করতে পারে। মিলার্ড, সে সবসময় অদৃশ্য থাকে, জামা কাপড় না পরলে তার উপস্থিতি বোঝা যায় না। ব্রনউইন, তার বিশেষত্ব হলো সে খুব শক্তিশালী, তার মধ্যে অনেক মানুষের শক্তি একসাথে আছে। অলিভ, অলিভ যা কিছুই স্পর্শ করে তা পুড়ে যায়, তাই সে হাতে সবসময় গ্লাভস পরে থাকে। হিউগ, যার পেটে বিশাল মৌমাছির দল বাস করে। ফিওনা, গাছপালাকে নিয়ন্ত্রণ করতে পারে। টুইন্স, টুইন্স হলো দুটো মেয়ে যারা সবসময় মুখোশ পরে থাকে। মুখোশ খুলে তারা যদি কারোর দিকে তাকায় সে পাথর হয়ে যায়। ইনক, ইনকের মধ্যে এমন ক্ষমতা আছে সে যে কোনো মৃতদের জীবিত করে তুলতে পারে। এছাড়া আরও অনেক শিশু আছে যাদের মধ্যে আলাদা আলাদা বিশেষ ক্ষমতা রয়েছে। আর এদের মধ্যে আর একজন ছিলেন জেকের দাদু, তার মধ্যেও বিশেষ ক্ষমতা ছিল এবং সে তাদের সাথেই এখানে থাকতো, কিন্তু কোনো কারণে তার এখান থেকে চলে যেতে হয়েছিল। এরপর জেক এমাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এব বলে কেন ডেকেছিলে? সে বলে, কারণ তুমি পুরোপুরি এবের মতো দেখতে। এরপর সে জেককে বলে, আমাদের সঙ্গে চলো, না হলে কেউ দেখে ফেলবে। আমাদের টাইম লুপে যেতে হবে। মিস পেরিগ্রিন আমাদের এখানে পাঠিয়েছেন তোমাকে নিতে। আসলে জেক যখন বোটে করে আইল্যান্ডে আসছিল তখন যে পেরিগ্রিন ফ্যালকনকে সে দেখেছিল সেটি মিস পেরিগ্রিনই ছিলেন। এরপর সব শিশুরা মিলে জেককে একটি গুহার ভিতরে নিয়ে যায়। জেক কিছু বুঝে উঠতে পারছিল না, তাই সে গুহা থেকে পালিয়ে যায়। এরপর সে দৌড়ে ফিরে আসে সেই গেস্ট হাউসে যেখানে সে তার বাবার সাথে আশ্রয় নিয়েছিল। যখন সে উপরে উঠতে যাচ্ছিল তখন গেস্ট হাউসের ম্যানেজার বলে, তুমি কোথায় যাচ্ছ? সে বলে, আমি ঘরে যাচ্ছি। কিন্তু জেক দেখে গেস্ট হাউসের ম্যানেজার বদলে গিয়েছে, কারণ জেক যাকে চিনত সে অন্য কেউ ছিল। সে ম্যানেজার বলে, তোমার কি এটা গেস্ট হাউস মনে হচ্ছে? এরপর তারা জেকের কাছে আসে এবং বলতে শুরু করে, আমাদের তো মনে হয় এ গোয়েন্দা। জেক বলে, আমি একজন ট্যুরিস্ট। এরপর তারা জেককে ধরে ফেলে। তারা বলে এর গালে দুটো চড় মারলেই সব সত্যি বলে দেবে। এরপর ঠিক তখনই বাতাসে গ্লাস, থালা, বাটি সবকিছু পড়ে যেতে থাকে। মনে হচ্ছিল কেউ ছুঁড়ে ফেলছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। এরপর অলিভ সেখানে চলে আসে। সে জেককে বলে, আমার সঙ্গে চলো, এবং যাওয়ার আগে সেই গেস্ট হাউসের দরজায় হাত দিয়ে আগুন লাগিয়ে দেয়। তারপর তারা ঘোড়ার গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর জেক বলে, তোমরা কি সত্যি আছো? অর্থাৎ এই গল্প সত্যি? আমার মধ্যেও ক্ষমতা আছে, তাই তো বারের জিনিসপত্র আমি এদিক ওদিক ছুঁড়ে ফেলছিলাম আমার মানসিক শক্তির মাধ্যমে। ঠিক তখনই একজন বলে ওঠে, ওটা আমি ছিলাম। আসলে সেখানে মিলার ছিল, যাকে জামা কাপড় ছাড়া দেখা যায় না। এরপর সে নিজের কাপড় চোপড় পরে নেয়। এরপর জেক জানতে পারে সে তার বর্তমান সময়ে নেই। আজকের তারিখ হলো 3রা সেপ্টেম্বর 1943, অর্থাৎ সে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে চলে এসেছে। তাই সে বর্তমান সময়ে যেখানে আশ্রয় নিয়েছিল সেটি এখনকার সময়ে কোনো গেস্ট হাউস নয়, সেটি একটি বার যেখানে সবাই মদ্যপান করতে আসে। এরপর জেককে মিস পেরিগ্রিনের কাছে নিয়ে যাওয়া হয়, যিনি সব শিশুদের অভিভাবক ছিলেন, এবং সেখানে জেকের দেখা হয় সমস্ত বাচ্চাদের সাথে। সেখানে যে মেয়েটি ছিল তার নাম এমা। সে একসময় জেকের দাদু এবকে ভালোবাসতো, কিন্তু পরে কোনো কারণে এব সেখান থেকে চলে যায় এবং ধীরে ধীরে এমার চিঠির উত্তর দেওয়া বন্ধ করে দেয়, কারণ তখন এব তাদের টাইম লুপ থেকে বেরিয়ে বর্তমান সময়ে এসে বিয়ে করে নিয়েছিল
এই খবর জানার পর এমার মন ভেঙে যায়, কিন্তু তবুও এমা খুব ভালো মানুষ ছিল। সে জেকের সাথে খুব আন্তরিকভাবে কথা বলে। এরপর জেকের সাথে দেখা হয় ইনক নামের একটি ছেলে, যে মৃতদেহকে জীবিত করে তুলতে পারত, কিন্তু সে জেককে একেবারেই পছন্দ করে না, কারণ জেকের দাদু এই জায়গা ছেড়ে চলে গিয়েছিল, তাই সে চায় না জেক এখানে থাকুক। এরপরই সবাই একসঙ্গে রাতের খাবার খেতে যায়। এরপর খাবার শেষে জেক যখন আবার বর্তমান সময়ে ফিরে যাচ্ছিল, তখন এক শিশু বলে, তুমি কেন এই জিনিসটি দেখবে না, যা দেখায় কিভাবে আমরা প্রতিদিন একটি দিন আবার শুরু করি। তখন সবাই একটি জায়গায় গিয়ে দাঁড়ায় এবং নিজেদের মুখে একটি মুখোশ পরে নেয়, এবং তখন আকাশে দেখা যায় অনেকগুলো বিমান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। তখনই একটি বিমান থেকে বাড়ির উপর একটি বোম ফেলা হয়, কারণ এটা বিশ্বযুদ্ধের সময় ছিল এবং এমন ঘটনা তখন প্রায় স্বাভাবিক ছিল। কিন্তু এই বোমাটি তাদের বাড়িতে পড়ার আগে মিস পেরিগ্রিনের কাছে যে ঘড়ি ছিল তার মাধ্যমে মিস পেরিগ্রিন সময়কে থামিয়ে দেয় এবং টাইম রিভার্স করে সেই দিনের সকালে আবার পৌঁছে যায়। আসলে তারা এখানে একটি টাইম লুপ তৈরি করেছে, এবং এই টাইম লুপ হলো 3রা সেপ্টেম্বর 1943, অর্থাৎ এই একই দিনই তারা বারবার বেঁচে থাকে, আর সেই কারণেই তাদের বয়স কখনোই বাড়ে না। এখানে দুটি সমান্তরাল টাইম লাইন একসাথে চলছিল। একটি হচ্ছে সেই টাইম লাইন যেই টাইম লাইন থেকে জেক এসেছিল, এবং আরেকটি টাইম লাইন হলো 3রা সেপ্টেম্বর 1943। তাই এই টাইম লাইনের মধ্যে যারা আছে তারা সব সময় একই বয়সে থেকে গিয়েছে। আর এখানে মিস পেরিগ্রিন হলো একজন এমব্রিন, আর এই এমব্রিনদের মধ্যে একটি ক্ষমতা আছে, তারা পাখির রূপ ধারণ করতে পারে এবং তারা সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। এরপর জেক আবার ফিরে যায় তার বর্তমান সময়ে। সে তার নিজস্ব জগতে ফিরে আসে এবং তার বর্তমান সময়ে ফেরার জন্য তাকে গুহার মধ্যে দিয়ে আসতে হয়, এবং একইভাবে তাকে যদি আবার 3রা সেপ্টেম্বর 1943-এ ফিরে যেতে হয় তাহলে সেই গুহার মধ্যে আবার প্রবেশ করতে হতো। অর্থাৎ এটা এক ধরনের পথ বা গেটওয়ে। নিজের জগতে ফিরে আসার পর জেক একটি চিঠি পড়ে, যে চিঠিটি সে মিস পেরিগ্রিনের জায়গা থেকে চুরি করে এনেছিল, কারণ এই চিঠি মিস পেরিগ্রিনকে লিখেছিল তারই দাদু এব। সে এই চিঠিটি পড়তে শুরু করে এবং এই চিঠিতে লেখা ছিল, আমি জানতে পেরেছি যে মিস ব্যারেনের কিছু লোককে ইংল্যান্ডে দেখা গেছে, যেখানে মিস অ্যাভাগেটের টাইম লুপ রয়েছে। অর্থাৎ যেভাবে এখানে একটি টাইম লুপ আছে, ঠিক তেমনই একটি টাইম লুপ ইংল্যান্ডেও রয়েছে। জেকের দাদু এব লিখেছিল, আপনি তাদের সতর্ক করে দিন এবং তাদের বলুন একটি নতুন টাইম লুপ তৈরি করতে, যা নিরাপদ হবে। এরপর সেই চিঠি নিয়ে জেক আবার সেই টাইম লুপে ফিরে যায় এবং মিস পেরিগ্রিনকে জানায়, যদি আমার দাদুর কোনো সম্পর্ক ছিল এই সকল বিপজ্জনক লোকের সঙ্গে, তাহলে এটা আমাকে পুলিশকে জানাতে হবে, কারণ তার দাদুকে হত্যা করা হয়েছিল। এই ব্যাপারটি মিস পেরিগ্রিন জানতেন না, তাই আপাতত মিস পেরিগ্রিন তাকে কিছু বলেন না। এরপর সে এমার কাছে যায় এবং এমা তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে মিস পেরিগ্রিন প্রস্তুত হচ্ছিলেন একটি বিশাল প্রাণীকে মারার জন্য, কারণ তাদের এই দিনটি প্রত্যেক দিন বারবার শুরু হয় এবং তাদের জানা আছে এই সময়ে এই জায়গায় আসলে এই দানবটিকে মেরে ফেলা যাবে। এরপর জেক সেই বিশাল দানবটিকে সমুদ্র থেকে উঠে আসতে দেখে এবং মিস পেরিগ্রিনকে সাবধান করতে চায়। তখন এমা তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি ওই দানবটিকে দেখতে পাচ্ছ তাই না? জেক বলে, হ্যাঁ। তখন এমা বলে, তুমি ছাড়া ওই দানবটিকে আর কেউ দেখতে পায় না, আর এই ক্ষমতা তোমার দাদুর মধ্যেও ছিল। জেক বলে, আমার মধ্যে তো কোনো শক্তি নেই, আমি তো একজন সাধারণ মানুষ। এমা তখন বলে, তুমি কোনো সাধারণ মানুষ নও, যদি তুমি সাধারণ হতে তাহলে তুমি এই টাইম লুপে ঢুকতে পারতে না। এরপরে মিস পেরিগ্রিনের সাথে জেকের আবার কথোপকথন শুরু হয়। মিস পেরিগ্রিন তাকে বলে, তোমার জন্মের সময় থেকেই আমি জানতাম যে তোমার মধ্যে বিশেষ শক্তি রয়েছে এবং তোমার দাদুও সেটা জানতো, কিন্তু তিনি তোমাকে তোমার জন্মদিনে এইসব কিছু জানাতে চেয়েছিল, কারণ তিনি চাইতেন তোমার শৈশব সাধারণ ছেলে মেয়েদের মতোই কাটুক, এবং তোমার শৈশব সত্যি তেমনই কেটেছিল। এরপর এমা জেককে একটি বই দেখায়। সে বলে, এটা আমাদের ইতিহাস। বহু বছর আগে আমাদের মধ্যে কিছু লোক এই টাইম লুপে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছিল এবং তারা বিশ্বাস করত এমব্রিনের শক্তির সাহায্যে তারা এই টাইম লুপ থেকে বেরিয়ে অমর হতে পারবে, অর্থাৎ টাইম লুপ ছাড়াও তাদের বয়স বাড়বে না, তারা বর্তমান সময়ে চলাচল করতে পারবে। আর এদের মধ্যেই একজন ছিলেন মিস্টার ব্যারন। মিস্টার ব্যারন এবং তার অনুচরেরা এক এমব্রিনকে ধরে ফেলেছিল, আর তারা তার ক্ষমতা ব্যবহার করতে চেয়েছিল, তারা অমর হতে চেয়েছিল। কিন্তু যখন তারা এমব্রিনের ওপর পরীক্ষা চালায় তখন এর প্রভাব অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়, কারণ তারা সবাই অদৃশ্য দৈত্য বা হলোগাস্টে পরিণত হয়। এরপর অনেক বছর পর ব্যারন এই অভিশাপের সমাধান খুঁজে পায়। সে জানতে পারে
যেসব শিশুদের মধ্যে এই বিশেষ ক্ষমতা আছে, যদি সেই শিশুদের চোখ তুলে নিয়ে খাওয়া যায় তাহলে তারা আবার মানুষে পরিণত হতে পারবে। সেই অভিজ্ঞতা থেকে সাহস পেয়ে ব্যারন আবার নতুন পরীক্ষা চালাতে চায়। তবে সে এবার নিজে একা নয়, বরং তার যে সহযোগীরা রয়েছে যারা অদৃশ্য হয়ে গিয়েছে তারাও তার সাথে আছে, কারণ তারা আবার তাদের মানবদেহ ফিরে পেতে চায়। মিস পেরিগ্রিন জানান ঠিক তার মতো আরও অনেক এমব্রিন রয়েছে যারা পৃথিবীর নানা প্রান্তে আলাদা আলাদা টাইম লুপ তৈরি করে এই সব শিশুদের রক্ষা করে চলেছে। হঠাৎই সেই সব এমব্রিনদের মধ্যে একজন সদস্য পালিয়ে এসে মিস পেরিগ্রিনের টাইম লুপে আশ্রয় নেয়। তার নাম ছিল মিস অ্যাভাগেট। সে জানায় ব্যারন তার টাইম লুপে আক্রমণ চালিয়েছে এবং সব শিশুদের চোখ ছিনিয়ে নিয়েছে। মিস অ্যাভোকেট বলেন, আমি একা ছিলাম তাই কিছু করতে পারিনি। ওরা এত বেশি সংখ্যায় এসেছিল যে আমাকে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে। মিস পেরিগ্রিন তাকে আশ্বস্ত করেন, তুমি এখানে নিরাপদ। কিন্তু মিস অ্যাভোকেট আশঙ্কায় বলেন, কেউ আর নিরাপদ নাই। ওরা আমার টাইম লুপে একটি যন্ত্র স্থাপন করেছে যেটা দিয়ে ওরা যে কোনো সময় এখানে পৌঁছে যেতে পারে। ওরা আবার সেই ব্যর্থ পরীক্ষা চালাতে চায়। এবার তারা আরও অনেক এমব্রিনকে ব্যবহার করবে। এই আশঙ্কায় মিস পেরিগ্রিন ঘোষণা দেয়, আমাদের এই জায়গা এক্ষুনি ছাড়তে হবে। সবাই দ্রুত প্রস্তুতি নিতে শুরু করো। টাইম লুপ ত্যাগ করে অন্য জায়গায় আশ্রয় নিতে হবে। কিন্তু জেক তাদের সাথে যায় না। সে ফিরে যায় বর্তমান সময়ে। সেখানে গিয়ে সে দেখতে পায় একজন মানুষের মৃতদেহ পড়ে আছে। তাকে মারা হয়েছে ঠিক একই পদ্ধতিতে যেভাবে তার দাদুকে মারা হয়েছিল। তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল। এতে জেক বুঝতে পারে হলোগাস্ট এখন বাস্তব জগতেও চলে এসেছে। সে খুব দ্রুত মিস পেরিগ্রিনের লুপে ফিরে যেতে চায় এই বিপদের কথা জানাতে, কিন্তু সে বুঝতে পারে কেউ একজন তার পিছু নিচ্ছে। সে এক অচেনা লোককে দেখতে পায় যে সদ্য শহরে এসেছে এবং ঠিক তার মতোই গুহারে প্রবেশ করেছে যেখান দিয়ে টাইম লুপে যাওয়া যায়। জেক তাকে সন্দেহ করে জিজ্ঞাসা করে, তুমি একজন পেকুলিয়ার? লোকটি হেসে বলে, হ্যাঁ, আমি তোমার পেছনে বহুদিন ধরে আছি। এবং আচমকায় তার আবার রূপ বদলে যায়। সে আর কেউ নয়, ব্যারন নিজে। তার ছদ্মবেশ এতটাই নিখুঁত ছিল যে জেক বুঝতেই পারেনি সে যেই সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছিল সে আসলে এই ভয়ঙ্কর দানব ব্যারন। এরপর ব্যারন জেককে বন্দি করে মিস পেরিগ্রিনের কাছে নিয়ে যায়। আর সে মিস পেরিগ্রিনকে বলে, তোমায় আমাকে নিজের হাতে তুলে দিতে হবে, নয়তো আমি জেককে মেরে ফেলবো। এরপর মিস পেরিগ্রিন বাধ্য হয় তার কাছে আত্মসমর্পণ করতে, কারণ অদৃশ্য দৈত্য বা হলোকাস্টদের শুধু জেকই দেখতে পায়। সেই কারণে জেকের জীবন অত্যন্ত মূল্যবান। ব্যারনের হাতে নিজেকে তুলে দেওয়ার আগে সে জেককে বলে, সব শিশুদের দায়িত্ব এখন তোমার ওপর। এরপর মিস পেরিগ্রিন বাজ পাখির রূপ নিয়ে খাঁচায় বন্দী হয়ে যায়। এখন আর একজন এমব্রিন শিশুদের সবাইকে নিয়ে ঘরে নিয়ে যায়, কিন্তু তাকেও হলো অর্থাৎ সেই অদৃশ্য দৈত্যরা ধরে ফেলে, অর্থাৎ তাকেও বন্দী করে নেওয়া হয়। তবে এখানে থাকা সব শিশুই সেই ঘর থেকে পালাতে সক্ষম হয়। এরপর দেখা যায় টাইম লুপের সময় শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে এবং তাদের ওপর থেকে বোমা ফেলা হচ্ছে, কারণ তারা এই টাইম লুপকে আর রিসেট করেনি। ফলে সেই বোমা তাদের ঘরের উপরে পড়ে যায়, যার ফলে সেই অদৃশ্য দৈত্য মারা যায়। এরপর শিশুদের এই বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এরপর তারা চাইছিল যে কোনো মূল্যে মিস পেরিগ্রিনকে মুক্ত করতে। তারা সমুদ্রের কিনারায় পৌঁছায়, কিন্তু ততক্ষণে ব্যারন মিস পেরিগ্রিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এই শিশুরা জানতো তারা কোথায় গিয়েছে। এরপর এমা সমুদ্রের মধ্যে থেকে তার হাওয়ার শক্তির মাধ্যমে একটি ডুবন্ত জাহাজকে ভাসিয়ে তোলে এবং তার মধ্যে অনেক মৃতদেহের কঙ্কাল ছিল। অলিভ তার আগুনের শক্তির মাধ্যমে জাহাজের ইঞ্জিন চালু করে দেয় এবং তারা সবাই সেই জাহাজে করে ব্ল্যাকপুল টাওয়ারে পৌঁছায়, যেখানে মিস পেরিগ্রিনকে বন্দি রাখা হয়েছে। প্রথমেই তারা সেই জায়গায় যায় যেখানে পরীক্ষা নিরীক্ষা চলছিল। তারা ব্যারন এবং তার সঙ্গীদের হুমকি দেয় তারা যেন মিস পেরিগ্রিন ও বাকি এমব্রিনদের ছেড়ে দেয়, না হলে ফল ভালো হবে না। তারা আরও বলে তারা ইতিমধ্যে এই অদৃশ্য হলদের মেরে ফেলেছে। এই কথায় রেগে গিয়ে ব্যারন তার সাথে থাকা অদৃশ্য হলদের তাদের পিছনে পাঠিয়ে দেয়। যদিও সেই অদৃশ্য দৈত্যদের কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু জেক তাদের দেখতে পাচ্ছিল। এরপর ইনক জাহাজের সমস্ত মৃত কঙ্কালকে জীবিত করে তোলে। আর যেহেতু এই অদৃশ্য দৈত্যদের দেখা যাচ্ছিল না, তাই বাকি শিশুরা সেই অদৃশ্য দৈত্যের ওপর রঙিন কাগজ এবং রং লাগিয়ে দেয় যাতে তাদের দেখতে পাওয়া যায়। এরপর সেই কঙ্কাল এবং বাকি সবাই মিলে এই দৈত্যদের মেরে ফেলে। এরপর বাচ্চারা সেই জায়গায় পৌঁছায় যেখানে মিস পেরিগ্রিন ও বাকি এমব্রিনদের বন্দি করে রাখা হয়েছিল, যেখানে গিয়ে শিশুরা তাদের নিজেদের শক্তি ব্যবহার করে ব্যারনের সব সঙ্গীকে শেষ করে দেয়। এরপর জেক সেখানেই পৌঁছে যায় যেখানে এমব্রিনদের বন্দি করে রাখা হয়েছিল। ব্যারন পৌঁছানোর আগেই সে সকল এমব্রিনদের মুক্ত করে দেয়। আর মিস পেরিগ্রিন বেরিয়ে যাওয়ার আগে ব্যারনের ওপরে আক্রমণ চালায়।
এখন বাকি শিশুরাও সেখানে এসে যায়, কিন্তু তারা সেখানে পৌঁছে দেখে সেখানে দুটি জেক দাঁড়িয়ে আছে। আসলে ব্যারন জেকের রূপ ধারণ করেছে, আর এখন কেউ বুঝতে পারছে না যে আসল জেক কোনটি। তখন দেখা যায় পিছন দিক থেকে একটি হলো তাদের দিকে এগিয়ে আসছে, যে হলোটিকে শুধুমাত্র জেক দেখতে পায়, কারণ ব্যারনের মধ্যে সেই ক্ষমতা ছিল না। তখন জেক বলে ওঠে, এখন দেখা যাবে কে আসল আর কে নকল। এরপর সেই হলো এসে জেক রূপী ব্যারনকে তুলে নেয় এবং তার চোখ উপড়ে ফেলে। এর ফলে ব্যারনের মৃত্যু হয়, আর এরপর জেক সেই অদৃশ্য দৈত্যকে মেরে ফেলে। এরপর সব শিশুরা সেই জায়গা ছেড়ে জাহাজের উদ্দেশ্যে রওনা দেয়। এখন তাদের সবাইকে তাদের নিজের সময়ে ফিরে যেতে হবে। যদি তারা এই জায়গা ছেড়ে ফিরে না যায় তাহলে তাদের বয়স বেড়ে যাবে এবং তারা সবাই মারা যাবে। আসলে এরা ব্যারনকে শেষ করতে এবং মিস পেরিগ্রিন ও অন্যান্য এমব্রিনদের বাঁচাতে ব্ল্যাকপুলের যে টাইম লুপে তারা এসেছিল সেই চক্র বন্ধ হয়ে যাচ্ছিল, তাই তাদের এখন 1943-এ ফিরে যেতে হবে। এরপর এমা বলে, আমরা সবাই 1943-এ যাচ্ছি, কিন্তু সে জ্যাককে এখানেই থেকে যেতে বলে। হয়তো এই সময় তার দাদু বেঁচে থাকবেন, কারণ যেদিন ব্যারন জ্যাকের দাদুকে মেরেছিল তার আগেই ব্যারনকে মারা হয়েছে, আর যখন ব্যারন বেঁচে নেই তখন তার দাদুকে মারবেই বা কে। তখন জেক এমাকে জড়িয়ে ধরে। এমা আর বাকি সব বাচ্চারা নিজেদের সময় ফিরে যায় 1943-এ। এরপর জেক যখন বাড়ি ফিরে আসে সে তার দাদুকে জীবিত দেখে। সে তার দাদুকে জড়িয়ে ধরে, কিন্তু তার দাদু বলে, তোমাকে আবার ফিরে যেতে হবে, এমা তোমার জন্য অপেক্ষা করছে। সে জেককে জন্মদিনের গিফট দেয়। জেক প্রত্যুত্তরে বলে, আমার জন্মদিনের এখনও অনেক বাকি আছে। সে গিফট খুলে দেখে তার মধ্যে অনেক টাকা এবং তার মধ্যে অনেক টাইম লুপের মানচিত্র রয়েছে। সেখানে লেখা আছে কোন টাইম লুপ কোন সালে যাচ্ছে। এরপর জেক একাধিক লুপ পাড়ি দিয়ে 1943-এ পৌঁছে যায়। সেখানে তাকে নেভিতে ভর্তি হতে হয়। এরপর সে সেই দিনে পৌঁছে যায় যেদিন এমা এবং বাকি বাচ্চারা জাহাজে ফিরে যাচ্ছিল। এরপর জেক দৌড়াতে দৌড়াতে জাহাজের ওপরে এমার কাছে পৌঁছে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এবার থেকে জেক তাদের সাথেই থাকতে শুরু করে দেয়। এরপর দেখা যায় জাহাজ আবার রওনা দিয়েছে 1943-এ। তারা আর কোনো টাইম লুপে নেই, তারা তাদের পুরানো সময়ে ফিরে গিয়েছে। এবার থেকে তাদের বয়স বাড়বে, তারা সাধারণ জীবনযাপন করতে পারবে। আর জেক এখন থেকে তাদের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই কাহিনীর হ্যাপি এন্ডিং ঘটে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।